হ্যালো ফ্রেন্ডস, আমি রণজিৎ। আমরা গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের ওপর পুরো সিলেবাসটা কমপ্লিট করছি এবং আজকে যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় চ্যাপ্টার পশ্চিমবঙ্গের নদ নদী, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এটা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, যেমন ফুড এসআই ফর্ম ফিল আপ হয়েছে, এছাড়া মিসলেনিয়াস ফর্ম ফিল আপ চলছে, এছাড়া ডব্লিউবিসিএস প্রিলিমস রয়েছে। সেই সবগুলোর জন্য এই পশ্চিমবঙ্গের নদ নদী থেকে বিগত কয়েক বছর ধরে প্রায় কোশ্চেন আসে। তা আমরা আজকে কি কি পড়বো নদ নদীর মধ্যে তা একটু দেখে নিই। তো আমরা আজকে পশ্চিমবঙ্গের কি কি পড়বো সেগুলো দেখে নিই। যেমন পশ্চিমবঙ্গের এই যে গঙ্গা সম্বন্ধে আমরা আলোচনা করব, যে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী যেটা গঙ্গা, আলোচনা করব। এছাড়াও পশ্চিমবঙ্গে যে গঙ্গা যে পশ্চিমবঙ্গকে দুই ভাগে ভাগ করেছে, একটা উত্তরবঙ্গ একটা দক্ষিণবঙ্গ, সেই উত্তরবঙ্গের নদীগুলি এবং দক্ষিণবঙ্গের নদীগুলি নিয়ে আলোচনা করব। তাই উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে রয়েছে তিস্তা, জলঢাকা, তোর্ষা, কালজানি, রায়ডাক, শঙ্কোষ, মহানন্দা। এবং দক্ষিণবঙ্গের নদীর মধ্যে দামোদর, ময়ূরাক্ষী, এছাড়াও শিলাবতী, দ্বারকেশ্বর, অজয় নদী, বক্রেশ্বর নদী, কোপাই, হলদি, কেলেঘাই, কংসাবতী প্রভৃতি নদী নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। তাহলে পশ্চিমবঙ্গের নদ নদী, তা ম্যাপটা তোমরা দেখছো, এই যে ম্যাপটা যে রয়েছে পশ্চিমবঙ্গের নদ নদী, এই পশ্চিমবঙ্গের নদ নদী কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন পশ্চিমবঙ্গের নদ নদীতে আমরা দুই ধরনের নদ নদী দেখতে পাই। একটা হচ্ছে যে যারা বরফ গলা জলে পুষ্ট, বরফ গলা জলে পুষ্ট, আর একটা নদীর জলে পুষ্ট, নদীর জলে পুষ্ট। তাহলে একটা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট আর নদীর জলে পুষ্ট। তা বরফ গলা জলে পুষ্ট কারা? যারা হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলি সৃষ্টি হয়েছে, যে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলি সৃষ্টি হয়েছে, সেই সমস্ত নদীগুলি প্রায় সব বরফ গলা জলে পুষ্ট এবং সেখানে সারা বছর জল থাকে। সেখানে কি থাকে? সারা বছর জল থাকে, সারা বছর জল থাকে। এবং পশ্চিমের মালভূমি অঞ্চলে যে সমস্ত নদীগুলি সৃষ্টি হয়েছে, সেই সমস্ত নদীগুলি কী হচ্ছে, বর্ষার জলে পুষ্ট থাকে। এছাড়া এখানে বর্ষাকাল ছাড়া বছরের অন্যান্য সময়, যেমন হচ্ছে ফাল্গুন আর হচ্ছে চৈত্র, ফাল্গুন আর চৈত্র, এই মাসে জল খুব কমে যায় এবং এখানে একদমই জল থাকে না, যে সমস্ত নদী বর্ষার জলে পুষ্ট। এছাড়াও কী কী আমরা দেখি যে পশ্চিমবঙ্গে যেমন সুন্দরবনের নদী রয়েছে। সুন্দরবনের যে নদীগুলি আছে সেই নদীগুলিতে জোয়ার ভাটা খেলে এবং সেই জোয়ারের সময় বঙ্গোপসাগরের সাথে যেহেতু যুক্ত, বঙ্গোপসাগরের লবণাক্ত জল সারা বছর এই সুন্দরবনের অঞ্চলে প্রবেশ করে। পশ্চিমবঙ্গের উত্তর ও পশ্চিম দিক উঁচু। তাহলে পশ্চিমবঙ্গের আমরা দেখছি কি, পশ্চিমবঙ্গের এই যে উত্তর আর হচ্ছে পশ্চিম দিকটা হচ্ছে একটু উঁচু। তাহলে এই উত্তর এবং হচ্ছে পশ্চিম দিকটা হচ্ছে উঁচু এবং এখানে নদী এবং দক্ষিণ পূর্ব দিকটা কী হয়েছে, ক্রমশ দক্ষিণ পূর্ব দিকটা ক্রমশ ঢালু হয়ে গেছে। তাহলে উত্তর পূর্ব দিকটা ক্রমশ উঁচু এবং দক্ষিণ পশ্চিম দিকটা ক্রমশ উঁচু, এবং দক্ষিণ পূর্ব দিকটা ক্রমশ কী হয়ে গেছে, ঢালু হয়ে গেছে। যার জন্য এইখানে পশ্চিমবঙ্গের নদীগুলি সবই প্রায় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সব নদীগুলি কেন বঙ্গোপসাগরে প্রায় আসছে বা এদিকেই কেন টান নিচ্ছে। যে পশ্চিমবঙ্গের নদীগুলি প্রায় সব কী আছে, যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের দিকে ঢালু হয়ে গেছে এবং উত্তর আর পশ্চিম দিকটা উঁচু, তাই সব কী করছে, বঙ্গোপসাগরের দিকে নেমে আসছে। এবার আমরা পড়ব পশ্চিমবঙ্গের প্রধান নদীগুলির সম্বন্ধে। যেখানে দেখছি আমরা এই যে ম্যাপটা যে দেখছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে যে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের প্রায় মাঝখান দিয়ে গেছে এবং যাওয়ায় পশ্চিমবঙ্গকে এটা দুই ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে উত্তরবঙ্গ আর এটা হচ্ছে দক্ষিণবঙ্গ।
উত্তরবঙ্গের কিছু কিছু নদী আছে, যেমন তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডা, কালচিনি। এবং দক্ষিণবঙ্গের নদী যেমন দামোদর, ময়ূরাক্ষী, কংসাবতী, কেলেঘাই, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, অজয় প্রভৃতি হচ্ছে দক্ষিণবঙ্গের নদী। তা আমরা এখন আলোচনা করব প্রথম আমাদের যে প্রধান নদী সেটা হচ্ছে গঙ্গা। এই যে তোমরা ম্যাপটা দেখছো গঙ্গা, এই যে গঙ্গা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, যেটা আমরা দেখতে পাচ্ছ ম্যাপে, এই যে কালো করে এখান দিয়ে প্রবাহিত হয়েছে, এইভাবে এসেছে, আর একটা ভাগ চলে গেছে কোথায়, বাংলাদেশের মধ্যে। তো আমরা এখানে দেখছি যে গঙ্গা, যার মোট দৈর্ঘ্য কত আমরা জানি, টোটাল ইন্ডিয়াতে ভারতের মধ্যে গঙ্গার দৈর্ঘ্য কত না 2525 কিলোমিটার। এবং পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত, পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গা নদীর দৈর্ঘ্য 520 কিলোমিটার। তাহলে ভারতে 2525 কিলোমিটার এবং ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 520 কিলোমিটার। এবারে যে গঙ্গা, তাহলে গঙ্গা উৎপত্তি হয়েছে কোথায়, গঙ্গার উৎপত্তি হয়েছে গোমুখ গুহা থেকে গঙ্গোত্রী হিমবাহ, যেটা হচ্ছে উত্তরাখণ্ড। গোমুখ গুহা থেকে গঙ্গোত্রী হিমবাহ, গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে এটা যে নিম্ন প্রবাহ, এই যে আমাদের যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, এই যে রাজমহল পাহাড়ের কাছ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, প্রবেশ করে মুর্শিদাবাদে, এই যে মুর্শিদাবাদ, এই জায়গায় মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট এটা দুটি ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর একটা ভাগ পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং এই যে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর, ধুলিয়ান থেকে হুগলি জেলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গার কি, ভাগীরথী। এবং হুগলি থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত এই জায়গাটার নাম হচ্ছে হুগলি নদী। তাহলে পশ্চিমবঙ্গে গঙ্গা ভাগীরথী হুগলি নামে পরিচিত। এবং পশ্চিমবঙ্গে এই যে ভাগীরথী হুগলি নদী মুর্শিদাবাদ জেলাকে দুইটি ভাগে ভাগ করেছে। তোমরা এখানে ম্যাপটায় দেখতে পাচ্ছ যে এইখান থেকে একটা ভাগ গেছে, এইখান থেকে এই যে ভাগীরথী ভাগ নেমেছে, যেটা নেমে মুর্শিদাবাদ জেলাকে দুইটি ভাগে ভাগ করে দিয়েছে। এই যে মুর্শিদাবাদ জেলায় এর উপরে রয়েছে এখানে ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে। কারণ গঙ্গার যে নিম্ন প্রবাহের জল কমানোর জন্য, যাতে কলকাতা এবং যে হুগলি নদীতে যাতে জলপ্রবাহ খুব বেশি না হয়, যাতে প্রায় বন্যার প্রভাব না পড়ে, তাই জন্য এখানে বাঁধ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ফারাক্কা। কত সালে দেওয়া হয়েছিল এটা, না 1975 সালে ফারাক্কায় বাঁধ দেওয়া হয়েছিল। কিসের জন্য, না গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ দেওয়া হয়, কারণ গঙ্গার যে নিম্ন অংশে তার জল কমানোর জন্য, বা সেখানে যাতে প্রায় বন্যা না হয়, এবং কলকাতা বন্দর এবং তার আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলকে বাঁচানোর জন্য। হুগলি নদীর দক্ষিণাংশে হুগলি নদীর যে দক্ষিণাংশে জোয়ার ভাটা খেলে, কারণ এখানে বঙ্গোপসাগর রয়েছে। এই বঙ্গোপসাগর থাকায় জোয়ার ভাটার ফলে প্রায় লবণাক্ত জল ভেতরে প্রবেশ করে, আবার ভাটার ফলে সেটা বেরিয়ে আসে। এই যে বাংলা যে গঙ্গার প্রধান উপনদী কি হচ্ছে দামোদর। তাহলে বাংলায় গঙ্গার প্রধান উপনদী দামোদর কোথা থেকে আসছে, এই যে নদীটা আসছে, এই যে দামোদর নদী, এই যে হাওড়ার কাছে এসে মিশেছে কোথায়, গঙ্গাতে এসে মিশেছে দামোদর। এবং এছাড়াও আরও বিভিন্ন উপনদী আছে গঙ্গার, যেমন রূপনারায়ণ, এখানে আমরা দেখতে পাবো রূপনারায়ণ, এরকম জায়গায় আছে রূপনারায়ণ। আর কি আছে, ময়ূরাক্ষী, কংসাবতী আছে, কেলেঘাই আছে, শিলাবতী, দ্বারকেশ্বর প্রভৃতি হচ্ছে গঙ্গার উপনদী। এবং বাংলায় গঙ্গার শাখা নদীগুলি কী কী, যেমন হচ্ছে জলঙ্গি, ভৈরব। তাহলে বাংলায় গঙ্গার শাখা নদীগুলি কী কী, যেমন হচ্ছে জলঙ্গি, ভৈরব, মাথা ভাঙা, চূর্ণী, এইগুলো সব হচ্ছে। এছাড়া আছে কি ইছামতি, এইগুলো সব হলো গঙ্গার প্রধান শাখা নদী। এইবার গঙ্গা আলোচনা করার পর আমরা উত্তরবঙ্গের যে নদীগুলি সেগুলো আমরা দেখব। পশ্চিমবঙ্গে যে উত্তরবঙ্গের নদী রয়েছে তার মধ্যে প্রধান রয়েছে তিস্তা নদী। তাহলে প্রথমে দেখব আমরা তিস্তা নদী, উত্তরবঙ্গের প্রধান নদী, যেটা হচ্ছে
তিস্তা নদী। এই তিস্তা নদীকে কী বলা হয়? ত্রাসের নদীও বলা হয়। তাহলে তিস্তা নদীর উৎপত্তি কোথায়? না সিকিমের জেমু হিমবাহ, এই যে সিকিম, এই যে ম্যাপটায় দেখো সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন ও লাচুন নামে দুটি পার্বত্য নদীর মিলনে তিস্তার জন্ম হয়েছে। এই যে তিস্তা এখান দিয়ে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলটাকে দুই ভাগে ভাগ করেছে। পশ্চিম পাড় আমরা জানি তরাই, আর পশ্চিম পাড় হচ্ছে তরাই, আর পূর্বের পাড় আমরা জানি ডুয়ার্স। ভাগ হয়ে এই যে বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে যমুনা নদী, মানে যেটা ব্রহ্মপুত্র, বাংলাদেশ যেটা যমুনা নাম নিয়েছে, সেখানে এসে মিলিত হয়েছে। এই যে তিস্তা নদী, তাহলে সিকিমের হচ্ছে জেমু হিমবাহ না ওখান থেকে উৎপত্তি লাভ করেছে, এবং বাংলাদেশের যমুনা মা ব্রহ্মপুত্রতে এসে মিলিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হচ্ছে 309 কিলোমিটার। তাহলে তিস্তার মোট দৈর্ঘ্য 309 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য কত? 121 কিলোমিটার। এটা হলো উত্তরবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ নদী এবং খুব বন্যা হয়। এই জন্য এই নদীকে বলা হয় কি? ত্রাসের নদী। এই নদীকে বলা হয় ত্রাসের নদী। এবং এটা কী হয়েছে? দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, তাই দক্ষিণ বাহিনী নদী। এবার গুরুত্বপূর্ণ উপনদীগুলি কী কী আছে? যেমন রঙ্গিত, রাঙ্গাপো এবং অন্যান্য উপনদী। এর গুরুত্বপূর্ণ উপনদী কি? রঙ্গিত আর রাঙ্গাপো। আর অন্যান্য উপনদী যেমন লিস, গিস, চেল, করলা, এইগুলো সব হচ্ছে এর অন্যান্য উপনদী। তিস্তা নদীতে দুটি জল প্রকল্প আছে। কী কী? একটা হচ্ছে তিস্তা লো ড্যাম 3 এবং তিস্তা লো ড্যাম 4, এই দুটি জল প্রকল্প রয়েছে এখানে। এবং ভারত ও বাংলাদেশের জল ব্যবহার নিয়ে বিরোধ হয়েছিল 2011 সালে। অন্তর্বর্তীকালীন 2011 সালে ভারত এবং বাংলাদেশের জল ব্যবহার নিয়ে বিরোধ হয়েছিল 2011 সালে। তাহলে এই তিস্তা নদী পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই গেল হচ্ছে তিস্তা। এইবার আমরা দেখব জলঢাকা। তো এই জলঢাকা নদীটা দেখো কোথায়? জলঢাকা নদী রয়েছে এই যে জায়গায়, যেটা ভুটান, যে এখান থেকে উৎপত্তি হয়ে জলঢাকা নদী এখান থেকে প্রবাহিত হয়ে কোথায় এসে মিশেছে? এও বাংলাদেশের যমুনাতে এসে মিশেছে জলঢাকা নদী। তার উৎপত্তি হয়েছে যেটা হচ্ছে বিদাং হ্রদ। এই যে বিদাং হ্রদ সিকিম জেলেপলা গিরিপথের কাছে, সিকিমের জেলেপলা গিরিপথের কাছে, যে এখানে গিরিপথ আছে সিকিমের জেলেপলা গিরিপথে, যেটা সিকিম আর ভুটানের মধ্যে রয়েছে। তো এই যে জেলেপলা গিরিপথের কাছে বিতাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশের যমুনায় গিয়ে মিশেছে। সিকিমে এর নাম দিচু এবং কোচবিহারে সিঙ্গিমারি এবং বাংলাদেশে ধরলা নামে পরিচিত। তাহলে জলঢাকা নদী সিকিমে দিচু, কোচবিহারে সিঙ্গামারি এবং বাংলাদেশে ধরলা নামে পরিচিত। এই জলঢাকা নদীর উপনদীগুলি কী কী? যেমন হচ্ছে ডায়না, বিরুখোলা এবং ঋষিলা। এবং এই জলঢাকা নদীর তীরেই রয়েছে কি? গরুমারা অভয়ারণ্য। জলঢাকা নদীর পাশে রয়েছে গরুমারা অভয়ারণ্য। তাহলে উপনদীগুলি কী কী আমরা দেখলাম? ধরলা, তারপর হচ্ছে ঋষিলা, তারপর হচ্ছে ডোলং। এছাড়া কী কী আছে? ডোলং আছে, ডোলং। আর কি আছে? গিধারি। তাহলে এই গেল হচ্ছে জলঢাকা নদী। এরপরে আমরা দেখব তোরসা নদী। তাহলে তোরসা নদী কোথায় উৎপত্তি হয়েছে? এই যে দেখছো যে ভুটানের এখান থেকে এই যে তোরসা নদী উৎপত্তি হয়ে তাহলে তোরসা কোথা থেকে উৎপত্তি হয়েছে? চুম্বি উপত্যকা, যেটা ভুটান তিব্বত থেকে, তাহলে চুম্বি উপত্যকা মানে তিব্বতের এই যে উপর দিকে তিব্বত আছে, তিব্বতের চুম্বি উপত্যকার টাং পাস থেকে উৎপত্তি হয়েছে। এখানে কী আছে? টাং পাস। তাহলে কোথা থেকে? তিব্বতের চুম্বি উপত্যকার টাং পাস থেকে উৎপত্তি লাভ করে ভুটান হয়ে ভারতে প্রবেশ করেছে। এবং ভারতে প্রবেশ করে এটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ জলঢাকা যে জায়গাটা থেকে মিশেছে, সেই জায়গায় এসে মিশে গেছে। তোরসা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে, এও যমুনা নদীতে এসে মিশেছে। কোথায়? না এই বাংলাদেশে। এবং তোরসা পশ্চিমবঙ্গে 99 কিলোমিটার প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গে। এবং এর উপনদীগুলি কী কী? উপনদীগুলি হচ্ছে মালেঙ্গি, বেলা, সুনজাই হচ্ছে তোরসার উপনদী। এছাড়া তোরসা নদীর তীরে কী রয়েছে? কোচবিহার শহর রয়েছে। ভুটানে এটি আমুচু নামে পরিচিত। এর পরবর্তী উত্তরবঙ্গের নদী কি? না কালজানি নদী। তাহলে কালজানি নদী আমরা দেখতে পাচ্ছি, এই যে কালজানি নদীটার বয়ে চলেছে এখান থেকে,
তাহলে কালজানি নদী এখান থেকে বয়ে চলেছে এবং এটা বাংলাদেশে যে সংকোচ নদীটা রয়েছে সেখানে এসে মিলিত হয়েছে। সংকোচ নদী, এর পরবর্তীকালে আসছি আমরা সংকোচ নদী সম্পর্কে। যে কালজানি নদী এটা ভুটান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, যে লেখা রয়েছে ভুটান হিমালয়ের পাদদেশ থেকে উৎপত্তি লাভ করেছে। প্রথমে তোর্সা নদীতে মিশেছে, যা বাংলাদেশের যমুনার সাথে মিশেছে। আলিপুরের দুয়ার শহর কালজানি নদীর তীরে অবস্থিত। তাহলে আলিপুর দুয়ার শহর কোন নদীর তীরে? কালজানি নদীর তীরে অবস্থিত। এর উপনদীগুলি কী কী? যেমন চেকো, নেনাই হচ্ছে এর উপনদী। এছাড়া গদাধর আছে, গদাধর। এর পরবর্তী নদী কি আছে? রায়ডাক। রায়ডাক নদী কোথা থেকে? না ভুটান হিমালয়ের চোমালহরি থেকে উৎপন্ন হয়েছে, যেটা হচ্ছে তিব্বতের চোমালহরি। ভুটান হিমালয় বলা হয় তিব্বতের, এই যে এখান থেকে উৎপত্তি লাভ করেছে তিব্বতের চোমালহরি, যেটা ভুটান হিমালয়ের মধ্যে দিয়ে প্রবেশ করে এটা কোথায় গিয়ে পড়েছে? না এও যমুনায় গিয়ে পড়েছে। তার মানে এটাও ব্রহ্মপুত্র, যেটা বাংলাদেশে, সেখানে যমুনা নদীতে গিয়ে পড়েছে। এটা ভুটানে এর নাম ওয়াংচু এবং বাংলাদেশে দুধকুমার নামে পরিচিত। তাহলে ভুটানে এই রায়ডাক নদী কী নামে পরিচিত? ওয়াংচু, বাংলাদেশে দুধকুমার। এছাড়া চুখা হাইড্রাল প্রজেক্টের যেটা, সেটা এই নদীর ওপর অবস্থিত। তাহলে চুখা হাইড্রাল প্রজেক্ট কোন নদীর উপর? না রায়ডাক নদীর ওপর। পরীক্ষায় কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী যে নাম কি, সেটা অপশান থাকে, যদি অপশানে সংকোচ থাকে তো সংকোচে মারব, কিন্তু যদি সংকোচ না থাকে তাহলে আমরা মারব কি? রায়ডাক। এর পরবর্তী নদী কি? সংকোচ। সংকোচ নদী উৎপত্তি হয়েছে কোথায়? সংকোচ নদীর উৎপত্তি হয়েছে ভুটান হিমালয় এবং পুনাখা পাহাড়ি অঞ্চলে। তাহলে এই যে এখান থেকে ভুটান হিমালয় এবং পুনাখা পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি হয়ে প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমানা, সরি ওটা আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে হবে, বাংলাদেশ না। তাহলে পরীক্ষায় যে কোশ্চেনটা এর আগে বললাম যে পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে যে পূর্ববর্তী সীমানা, সেটা কি? সেটা হচ্ছে সংকোচ। কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে পূর্ববর্তী নদী কোনটা, অপশান যদি সংকোচ থাকে সংকোচ, না হলে রায়ডাক। তাহলে সংকোচ নদী কার কার সাথে সীমানা করছে? না আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা তৈরি করেছে এবং পশ্চিমবঙ্গের পূর্বতম নদী বলা হয়। আসামে ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশেছে এটা, এবং উৎপত্তি হয়েছে কোথায়? ভুটান হিমালয় এবং পুনাখা পাহাড়ি অঞ্চল থেকে। ভুটান হিমালয়ের পুনাখা পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি হয়ে আসামের ব্রহ্মপুত্রতে গিয়ে মিশেছে এবং পশ্চিমবঙ্গের এটা পূর্বতম নদী। আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্যের সীমানা তৈরি করেছে। যদি পরীক্ষায় আগে যেরকম বলেছি অপশান যদি থাকে সংকোচ, তো অবশ্যই সংকোচ মারবো, এটা তালবস্য হবে না, এটা দন্তস্য, সংকোচ। সংকোচ মারবো। যদি অপশান না থাকে সংকোচ, তাহলে হবে কি? রায়ডাক, পশ্চিমবঙ্গের পূর্বতম নদী। তাহলে আমরা এখানে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী এবং আরেকটা যে নদীগুলো রয়েছে, যেটা হচ্ছে যেমন হচ্ছে মহানন্দা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নদী, মহানন্দা নদী। মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে কোথায়? দার্জিলিং পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপত্তি লাভ করেছে। পাগলাঝোড়া জলপ্রপাত খুবই ইম্পর্টেন্ট, মহানন্দা নদী। তাই দার্জিলিংয়ের পাগলাঝোড়া থেকে উৎপত্তি লাভ করেছে। কোথায়? মহানন্দা। এই যে ছবিটা দেখছো, প্রায় এই রকম জায়গা থেকে উৎপত্তি লাভ করে এখান দিয়ে এসেছে এবং এখানে একটা ছোট্ট নদী আছে যেটা মেচি নদী। সেই মেচি নদী কী করেছে? নেপাল এবং পূর্ব সীমা, যেটা আমরা পরে আলোচনা করছি, পরে মহানন্দাটা বলে দিই। দার্জিলিং পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপত্তি লাভ করেছে। কোন কোন জায়গা? না বিহার, পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়ে এবং বাংলাদেশের গোদাগাড়ি, গঙ্গা ও পদ্মায় মিশেছে। শিলিগুড়ি মহানন্দা নদীর পাশে অবস্থিত। তাহলে শিলিগুড়ি কোন নদীর পাশে অবস্থিত? মহানন্দা নদীর পাশে। এবং মহানন্দার পাশে মালদা টাউন ও ইংলিশ বাজার রয়েছে। এবং এর উপনদীগুলি কী কী? মেচি, বালাসন, পুনর্ভবা এবং কালিন্দী। তাহলে মেচি, বালাসন, পুনর্ভবা, কালিন্দী। এই যে মেচি নদী, এই মেচি নদী যেটা হচ্ছে নেপালের পূর্ব সীমার প্রান্তিক পার্বত্যভূমি থেকে, যেটা প্রান্তিক পার্বত্যভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটা পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে সীমানা নির্ধারণ করে, কিছুটা পশ্চিমবঙ্গে কিছুটা নেপালের মধ্যে। তাহলে মেচি নদী পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল এবং নেপালের মধ্যে সীমানা নির্ধারণ করা হচ্ছে মেচি নদী। এই যে পড়েছিলাম কালিন্দী, আমরা এর আগে যখন সমভূমি অঞ্চল পড়ছিলাম তখন কালিন্দী নদী পড়েছি। এই যে তখন তোমরা এখন দেখে নাও, এই যে কালিন্দী নদী এই যে মালদা জেলার মধ্যে দিয়ে প্রায় গেছে, মধ্যে দিয়ে যাওয়ায় মালদা জেলাকে দুটি ভাগে ভাগ করেছে এবং কালিন্দী নদী ভাগ করার ফলে মহানন্দা নদী মুর্শিদাবাদ, এই মালদাকে এখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে ভাগ করেছে এবং কালিন্দী নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এই জায়গাটাকে মোট 3টি ভাগে ভাগ হয়েছে। মহানন্দা নদী ভাগ করায় পূর্ব ভাগ হয়েছে বারিন্দ এবং পশ্চিম ভাগ হয়েছে তাল এবং দিয়ারা, যেখানে তাল হচ্ছে উত্তর ভাগ, যেটা কালিন্দী নদীর উত্তর ভাগ হচ্ছে তাল এবং দক্ষিণ ভাগ হচ্ছে দিয়ারা। এটা আমরা সমভূমি অঞ্চলে পড়েছি। তাই এই গেল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের
নদ নদী। এবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদ নদীর সম্পর্কে পড়ব। পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের নদ নদী রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নদ নদী হচ্ছে দামোদর নদী। এই যে ম্যাপটা তোমরা দেখছো, দামোদর নদী উৎপত্তি কোথা থেকে হয়েছে? যে ঝাড়খণ্ডের পালামৌ ও খামারপথ থেকে উৎপত্তি লাভ করেছে। ঝাড়খণ্ডের পালামৌ জেলার এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে উৎপন্ন হয়ে এইখানে আছে ঝাড়খণ্ড, এরকম জায়গায় এখানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে এর দৈর্ঘ্য কত? প্রায় 541 কিলোমিটার। 541 কিলোমিটার প্রবাহিত হয়েছে মোট দৈর্ঘ্য। এবং ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে কত গেছে? 228 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে 313। তাহলে এই যে 541 কিলোমিটার যেটা, তার মধ্যে 228 কিলোমিটার কার মধ্যে দিয়ে গেছে? না ঝাড়খণ্ড। আর 313 কিলোমিটার কার মধ্যে দিয়ে গেছে? 313 কিলোমিটার গেছে ওয়েস্ট বেঙ্গল। অতিক্রম করে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলিতে মিশেছে। তাহলে কোথায়? না উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলিতে এসে, এখান থেকে এসে এই উলুবেড়িয়ার কাছে এসে ভাগীরথী হুগলিতে এসে মিশেছে। এর একটি শাখা হচ্ছে মুন্ডেশ্বরী। এই যে দামোদর নদী পূর্ব বর্ধমানের রায়নাতে দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে দামোদর নদী পূর্ব বর্ধমান ঠিক এরকম জায়গায় রায়নাতে দুই ভাগে ভাগ হয়েছে। এই ভাগটা দেখো রয়েছে মুন্ডেশ্বরী। এই যে এই ভাগটা মুন্ডেশ্বরী, যেটা রূপনারায়ণের সাথে এসে মিশেছে। মুন্ডেশ্বরী যেটা রূপনারায়ণের সাথে এসে মিশেছে। এবং অন্য শাখাটি দামোদর নাম নিয়ে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে গিয়ে মিশেছে। তাহলে এই আমরা ম্যাপ দেখছি দামোদরের। এবার মুন্ডেশ্বরী নদী হলো দামোদরের একমাত্র কী হচ্ছে তাহলে শাখা নদী। তাহলে দামোদরের একমাত্র শাখা নদী কি? মুন্ডেশ্বরী। এবার উলুবেড়িয়ার কাছে হুগলি নদীতে মিশেছে। দামোদরের উপর থেকে অবস্থিত পাঞ্চেত বাঁধ, যেটা ঝাড়খণ্ড পুরুলিয়া সীমায় অবস্থিত। এই যে ঝাড়খণ্ড এবং পুরুলিয়া সীমায় অবস্থিত পাঞ্চেত বাঁধ। এছাড়া এখানে রয়েছে যে তিলাইয়া বাঁধ, মাইথন বাঁধ, এবার কোনার বাঁধ। এই দামোদর নদী না, এটা হচ্ছে তখন বরাকর নদী। তাহলে এই বরাকর নদী আর দামোদর নদী যেটা একসাথে মিলিত হয়েছে কোথায়? যে ছোটনাগপুরেই দুটো উৎপন্ন হয়ে এই পশ্চিমবঙ্গে প্রবেশ করেই পশ্চিম বর্ধমানের যা এখানে এসে দুটো মিলিত হয়েছে, নিয়ে দামোদর নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এই যে পূর্ব বর্ধমানের রায়না সেইখানে এসে সে দুটি ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ হচ্ছে মুন্ডেশ্বরী, যেটা রূপনারায়ণে এসে মিশেছে, আর একটা ভাগ হচ্ছে দামোদর, যেটা ভাগীরথী হুগলিতে এসে মিশেছে। এছাড়াও মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী এবং বাংলার দুঃখ বলা হয় একে। দামোদর নদীকে কী বলা হয়? বাংলার দুঃখ। দামোদরের উপর রয়েছে দুর্গাপুর ব্যারেজ অবস্থিত। তাহলে দামোদরের উপর নদীর উপর দুর্গাপুর ব্যারেজ অবস্থিত। এই যে যেই জায়গাটা আমরা দেখছি দুর্গাপুর ব্যারেজ। এছাড়া উপনদীগুলি কী কী আছে? বরাকর, কোনার, এছাড়া বোকারো। এছাড়াও দামোদর নদীর ওপর যে বরাকর নদী পশ্চিম বর্ধমানে দিশের গড়ে দামোদরে পতিত হয়েছে। তাহলে এই বরাকর নদী উৎপত্তি হয়েছে, এই যে বরাকর নদী, এই বরাকর নদী উৎপত্তি হয়ে পশ্চিম বর্ধমানে দিশের গড়ে গিয়ে দামোদরে পড়েছে। তাহলে দামোদর নদী তো এখান থেকে উৎপত্তি হয়েছে। এখান থেকে এই যে দামোদর নদী তো এই যে এখান থেকে উৎপত্তি লাভ করেছে, ঝাড়খণ্ড পালামৌ খামারপথ পর্বতভূমি থেকে পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। আর এখানে রয়েছে বরাকর নদী। তাহলে এই দুটো নদী এসে কোথায়? না পশ্চিম বর্ধমানের দিশের ঘরে দামোদরে পতিত হয়েছে। দামোদর নদী তো এখান দিয়ে গেছে এবং এই বরাকর নদী এখান দিয়ে এসে পশ্চিম বর্ধমানের দিশের ঘরে পড়ে দামোদর নদী প্রবাহিত হয়ে এই পশ্চিম বর্ধমানের রায়নাতে দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগীরথীতে পড়েছে, একটা মুন্ডেশ্বরী রূপনারায়ণে গিয়ে পড়েছে। এছাড়াও আমরা দেখি যে দামোদরের ওপর রয়েছে কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটাকে বলে ডিভিসি। তাহলে এই যে ডিভিসি কেন তৈরি করা হয়েছিল? ডিভিসি তৈরি করা হয় কত সালে? ডিভিসি তৈরি করা হয় 1948 সালে। 1948 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির অনুকরণে দামোদর ভ্যালি দামোদর ভ্যালি ডিভিসি প্রস্তুত করা হয়েছিল। এবং কারণটা কি? না দামোদরের প্রবল বন্যায় বাংলায় প্রচুর ক্ষতি হয় এবং দামোদরের এই জল প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য এই 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় দামোদর ও তার উপনদীগুলির যে বন্যা নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে 4টি বাঁধ নির্মাণ করা হয়েছিল। কী কী বাঁধ? একটা রয়েছে তিলাইয়া বাঁধ, যেটা বরাকর নদীর ওপর। এই যে বরাকর নদী রয়েছে এর ওপর রয়েছে কি? তিলাইয়া বাঁধ। এছাড়া রয়েছে কোনার বাঁধ, যেটা কোনার নদীর ওপর। এই যে কোনার নদী এখান থেকে উৎপত্তি হয়েছে, এর ওপরে রয়েছে কোনার বাঁধ। তারপরে কি আছে? পাঞ্চেত বাঁধ দামোদর নদীর ওপর, এবং দামোদর নদীর ওপর রয়েছে কি? পাঞ্চেত বাঁধ। আর একটা কী আছে? মাইথন বাঁধ। তাহলে ডিভিসি 1948 সালে প্রস্তুত করা হয় এবং দামোদরের যে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য 4টে বাঁধ, সেটা কি? কোনার নদীর ওপর কোনার বাঁধ, বরাকর নদীর ওপর তিলাইয়া বাঁধ, এছাড়া বরাকর নদীর ওপর কী আছে? মাইথন বাঁধ আছে, এবং দামোদর নদীর ওপর পাঞ্চেত বাঁধ। এই 4টে বাঁধ নির্মাণ করা হয়েছিল।
এছাড়াও সেচ কার্যের উদ্দেশ্যে 1955 সালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দামোদর নদীর ওপর দুর্গাপুর ব্যারেজ গড়ে তোলা হয়েছে। তাহলে এই যে দুর্গাপুর ব্যারেজটা গড়ে তোলা হয়েছে কত সালে? 1955 সালে। কিসের জন্য? না সেচ কার্যের জন্য। এই গেল আমাদের দামোদর নদী, দক্ষিণবঙ্গের খুবই একটা গুরুত্বপূর্ণ নদী। এর পরের নদী আসছে ময়ূরাক্ষী নদী। তাহলে এই যে ময়ূরাক্ষী নদী উৎপত্তি হয়েছে কোথায়? না ঝাড়খণ্ড। ময়ূরাক্ষী নদী কোন জায়গাটা দেখছি? এই যে জায়গাটায় ব্রাহ্মণী এবং এই যে জায়গাটা হচ্ছে ময়ূরাক্ষী, এই যে ময়ূরাক্ষী নদী প্রবাহিত হয়েছে। ময়ূরাক্ষী নদী এই ভাগীরথী নদীতে এসে মিশেছে, এইখান দিয়ে প্রবাহিত হয়ে কোথায় গেছে? এই যে ভাগীরথী নদী রয়েছে, ভাগীরথী নদীতে এসে মিশেছে। ঠিক আছে। এবং এই নদীর ওপর অবস্থিত ম্যাসেঞ্জর বাঁধ, যেটা ঝাড়খণ্ডে রয়েছে, এবং পূর্ব বর্ধমানে কালনার কাছে ভাগীরথীতে গিয়ে মিলেছে। তাহলে পূর্ব বর্ধমানে কালনার কাছে ভাগীরথীতে মিশেছে। ময়ূরাক্ষী নদীর উপর ঝাড়খণ্ডের দুমকার কাছে কানাডার সহায়তায় ম্যাসেঞ্জর বাঁধ। তাহলে এই যে আমরা পড়লাম ম্যাসেঞ্জর বাঁধ, এই ম্যাসেঞ্জর বাঁধ কোন সরকারের সহায়তা? না কানাডা বাঁধ বলা হয় একে, কারণ কানাডা সরকারের সহায়তায় এটা তৈরি করা হয়েছিল, তাই একে বলা হয় কানাডা বাঁধ বা কানাডা ড্যাম। এছাড়াও এখানে তিলপাড়া ব্যারেজ রয়েছে, ময়ূরাক্ষী নদীর ওপর গড়ে উঠেছে। তাহলে ময়ূরাক্ষী নদীর ওপর কানাডা বাঁধ, যেটা ম্যাসেঞ্জর বাঁধ বলা হয়। এছাড়াও রয়েছে কি তিলপাড়া ব্যারেজ। এর উপনদীগুলি কি? দ্বারকা, বক্রেশ্বর, কোপাই। তাহলে চলো কিছু আরও দক্ষিণবঙ্গের নদী সম্পর্কে আমরা একটু পড়ে নিই। যেমন প্রথম হচ্ছে নদী কি? হলদি নদী। তাই এই যে হলদি নদী, এই হলদি নদীটা কোন কোন নদীর মিলিত প্রবাহ? না কেলেঘাই, তাহলে হলদি নদী কোন কোন নদীর মিলিত হয়ে তৈরি হয়েছে? কেলেঘাই ও কংসাবতী। এই হলদি নদী কোথায় তৈরি হয়েছে? পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। এবং এই নদীর ওপরই গড়ে উঠেছে কি? হলদিয়া নদী। আর কি আছে? পশ্চিম মেদিনীপুরের কাছে কি আছে? ঘাটালে শিলাবতী ও দ্বারকেশ্বর, যার নাম হচ্ছে ধলকিশোর, সংযুক্ত হয়ে রূপনারায়ণ নদীর সৃষ্টি হয়েছে। তাহলে রূপনারায়ণ নদীর সৃষ্টি হয়েছে কোন কোন দুটি নদীর মিলিত প্রবাহ? শিলাবতী ও দ্বারকেশ্বর। এই দুটো নদীর মিলিত হয়ে তৈরি হয়েছে কি? রূপনারায়ণ। আর কি আছে? অজয় নদীর তীরে বীরভূম জেলার কেঁদুলি বা জয়দেব মেলা হয়। আমরা জানি কি কেঁদুলির মেলা বা জয়দেব মেলা, সেটা কোন নদীর তীরে? না অজয় নদীর তীরে। এছাড়া আর কি আছে? বোলপুরের শান্তিনিকেতন আছে কোন নদী? কোপাই নদী। তাহলে নিকেতন কোন নদী? না কোপাই নদীর তীরে। এবং বক্রেশ্বর নদী ও কোপাইয়ের মিলিত প্রবাহ কী নাম? না কুলা নদী নামে পরিচিত। তাহলে এই কোপাই আর বক্রেশ্বর এই দুটোর মিলিত প্রবাহ কী নাম? কুলা নদী। তাহলে আমরা কি এখন কিছু কিছু ইম্পর্টেন্ট নদীগুলো দেখে নিলাম। যেমন হলদি নদী, যেটা কেলেঘাই কংসাবতী। পরীক্ষায় এই রকমই আসে এই কোশ্চেনগুলো, যে কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত? কেলেঘাই ও কংসাবতী। কোন নদী দুটি মিলিত প্রবাহ? রূপনারায়ণ। শিলাবতী, ধলকেশ্বর। এই যে শিলাবতী, ধলকেশ্বর নদীর মিলিত প্রবাহ যেটা হচ্ছে রূপনারায়ণ। এই রূপনারায়ণ নদী যেটা এই তীরে কী করে উঠেছে? না কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা জানি, সেটা কোন নদী? না রূপনারায়ণ নদীর তীরে গড়ে উঠেছে কোলাঘাট। তারপরে আছে বোলপুর শান্তিনিকেতন কোন নদী? না কোপাই। এবং কোপাই আর বক্রেশ্বর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? কুলা নদী নামে পরিচিত। এছাড়া আছে কি? সুবর্ণরেখা নদী, যেটা 3টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে সুবর্ণরেখা নদী 3টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কি কি? না ঝাড়খণ্ড থেকে এসে এটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে গিয়ে উড়িষ্যাতে প্রবেশ করেছে। তাহলে কোন 3টি রাজ্য হলো? একটা হলো ঝাড়খণ্ড, একটা হলো ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে উড়িষ্যা। একটা ঝাড়খণ্ড, একটা ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে উড়িষ্যা মধ্যে প্রবাহিত হয়েছে। তাহলে এই যে তাহলে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা? না ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং কোথায় গিয়ে উড়িষ্যার প্রবেশ করে? তালসারের নিকট বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে উড়িষ্যায় কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। কার কাছে? তালসারের নিকট বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এবং আমরা জানি সুবর্ণরেখা নদীর ওপর খুব বিখ্যাত একটা জলপ্রপাত আছে, যার নাম কি? হুড্রু জলপ্রপাত। এছাড়াও পশ্চিমবঙ্গে
বেশ কিছু নদী রয়েছে সুন্দরবন অঞ্চলের নদী। সেই সুন্দরবন অঞ্চলের নদীগুলি কী কী? সুন্দরবন অঞ্চলে কী কী নদী আছে? যে সুন্দরবন অঞ্চলে আছে যেমন পিয়ালি। সুন্দরবন অঞ্চলের নদীগুলি কী কী? পিয়ালি, ঠাকুরান, মাতলা। মাতলা সুন্দরবন অঞ্চলে প্রবেশ করতে গেলে প্রথমে আমাদের মাতলা নদীতেই উঠতে হয়, তারপরে সুন্দরবনে প্রবেশ করি। এছাড়া কী আছে? গোসাবা, গোসাবা, হাড়িভাঙা, হাড়িভাঙা, সপ্তমুখী, সপ্তমুখী, জামিরা, জামিরা, রায়মঙ্গল, বিদ্যাধরী, এইগুলো সব হচ্ছে কি সুন্দরবনের নদী। এবং এই নদীগুলি প্রধানত জোয়ারের জলে পুষ্ট এবং এই সবগুলি হচ্ছে কি হুগলির শাখা নদী। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই পশ্চিমবঙ্গের নদী নিয়ে আমরা আলোচনা করলাম, যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় তোমরা কোশ্চেন পাবে এবং যা পড়ানো হলো আশা করি এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় পাবে। তাহলে আমরা নদী নিয়ে আজকে পুরো ডিটেলসে আলোচনা করলাম এবং আসন্ন যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষাতে অবশ্যই এইখান থেকে তোমরা বেশ কিছু কোশ্চেন পাবেই, যেখানে নদী থেকে কোশ্চেন আসছে। এবং পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের গত বছরগুলোতে ডব্লিউবিসিএসের যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই কোশ্চেনগুলো সম্বন্ধে পড়াবো। আজকের মতন এখানেই শেষ।